আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আ নব্য লেখকদিগের প্রতি নিবেদন কবিতাটি পড়ব। আ এটা তোমাদের এইচএসসি সিলেবাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক এবং ইউনিভার্সিটি এক্সামেও এখান থেকে কোশ্চেন আসে। তাহলে দেরি না করে শুরু করা যাক। আর তোমরা তার আগে জানাও তোমরা কথা ভালোভাবে শুনতে পাচ্ছ কিনা? আর চেষ্টা করো তোমরা যারা ক্লাসটি করতেছো তোমাদের ফ্রেন্ডদের শেয়ার করার জন্য। আর তোমরা যারা শেয়ার করবা এবং কমেন্টে লিখবা তাদের জন্য থাকছে এই ক্লাসের পিডিএফ। সো চেষ্টা করো সবাইকে শেয়ার করার জন্য। আর শেয়ার করে সেটা কমেন্ট বক্সে সেন্ড করো, তাহলে তোমাদের এই ক্লাসের পিডিএফটি দিয়ে দেওয়া হবে। বাংলা নব্য লেখকদিগের প্রতি নিবেদন। বঙ্কিমচন্দ্র বাংলার যারা নতুন লেখক তাদের জন্য একটা নিবেদন, অর্থাৎ কিছু পরামর্শমূলক কয়েকটা অপশন দিয়েছে, যেগুলো একজন নতুন লেখকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো মেনে লেখার। লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দের 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। মানে কত সালে জন্মগ্রহণ করেন এটি খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে এমসিকিউ আসে এবং কোথায় জন্মগ্রহণ করেন। 1838 সালে 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে। বঙ্কিমচন্দ্র 1894 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে 38 সালে জন্মগ্রহণ এবং 94 সালে মৃত্যুবরণ করে। কোথায়? কলকাতায়। বাংলা ভাষা শিল্পসম্মত উপন্যাস রচনার প্রথম যে কৃতিত্ব সেটি হচ্ছে তারই, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। তার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ডেপুটি কালেক্টর। এখন আমরা যেটাকে ডিসি বলি। তার পিতা কি ছিলেন? ডেপুটি কালেক্টর। 1858 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় প্রথম স্নাতকদের মধ্যে তিনি একজন। এটি 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তার এক বছর পরে তিনি এই স্নাতক যারা অর্জন করে তাদের মধ্যে তিনি অন্যতম। পেশাগত জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট। তিনি কি ছিলেন? ম্যাজিস্ট্রেট ছিলেন। এইটা এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। এই চাকরির সূত্রে খুলনা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে তিনি নীলকরদের অত্যাচার দমন করেছিলেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কোশ্চিন এসেছিল যে তিনি কোথায় দায়িত্বরত অবস্থায় নীলকরদের দমন করেছিলেন। খুলনায় ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করার পর তিনি নীলকরদের দমন করেছিলেন। দায়িত্ব পালনে তিনি ছিলেন নিষ্ঠাবান, যোগ্য বিচারক হিসেবে তার খ্যাতি ছিল। বাংলা সাহিত্য চর্চায় অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন তিনি। নাটক ও প্রবন্ধ রচনার বাইরে বঙ্গদর্শন পত্রিকায় তার অন্যতম সম্পাদনা এবং প্রকাশ তার অন্যতম কীর্তি। তাহলে তিনি কোন পত্রিকা সম্পাদনা করেন? বঙ্গদর্শন পত্রিকা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ আসে, তো তোমরা একটু দেখে রাখবা। 1852 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তিনি তার সাহিত্য চর্চা শুরু করেন। তাহলে কত সালে এবং কোন পত্রিকার মাধ্যমে সাহিত্য চর্চা শুরু করেন? সংবাদ প্রভাকর, 1852। বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা 38টি। এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা
কতটি? 34টি। তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। তার প্রথম উপন্যাস কি? দুর্গেশ নন্দিনী। অন্যান্য উপন্যাসগুলো হলো কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর, আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাজসিংহ, সীতারাম। তাহলে কি কি লক্ষ্য করো তো? কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর, আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাজসিংহ, সীতারাম। তবে এখানকার মধ্যে কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল এই কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখে রাখবা। রাজমোহনস ওয়াইফ নামে একটি ইংরেজি উপন্যাসও তিনি রচনা করেছেন। তাহলে একটু লক্ষ্য করো কোন উপন্যাসটি তিনি ইংরেজিতে রচনা করেছেন। রাজমোহনস ওয়াইফ। বঙ্কিমচন্দ্র ধর্ম, দর্শন, সাহিত্য, ভাষা ও সমাজ বিষয়ক অনেক প্রবন্ধ রচনা করেছিলেন। লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য, কৃষ্ণচরিত্র, বিবিধ প্রবন্ধ তার গদ্যগ্রন্থ। অর্থাৎ এগুলো কিন্তু প্রবন্ধেরই অন্তর্গত। এর মধ্যে মনে রাখবা কৃষ্ণচরিত্র এবং কমলাকান্তের দপ্তর, এটা খুব ভালো করে মনে রাখবা, বাকিগুলো গুরুত্বপূর্ণ দেখে নিবা। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হন। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপাধিতে ভূষিত হন? সেটি হলো সাহিত্য সম্রাট, অর্থাৎ সাহিত্যের সম্রাট। আচ্ছা, আমরা মূল পাঠে চলে যাই। তিনি প্রথমেই বলেছেন, যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। অর্থাৎ এখানে যশ শব্দের অর্থটা একটু দেখে নাও, এটা গুরুত্বপূর্ণ। বহুপদী এবং এমসিকিউ এবং 1 নাম্বার প্রশ্নে আসে, মানে ক নাম্বার প্রশ্নে আসে। যশ শব্দের অর্থ কি? সুখ্যাতি, সুনাম এবং কীর্তি। অর্থাৎ তিনি প্রথমে বলেছেন যশের জন্য লিখবেন না, অর্থাৎ সুনাম, সুখ্যাতি এগুলোর জন্য লিখতে নিষেধ করেছেন। তাহা হইলে কি হবে? লেখা ভালো হইবে না এবং যশও আসবে না। লেখা ভালো যখন হবে তখন যশ আপনা আপনি আসিবে। 2 নাম্বার, টাকার জন্য লিখিবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্য লিখে, টাকা এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনো সেদিন আসে নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হয়ে ওঠে। এখানে কয়েকটা এমসিকিউ গুরুত্বপূর্ণ। কি কি? কিসের জন্য কবি লেখক লিখতে নিষেধ করেছেন? টাকার জন্য। কোথায় অনেক লোক টাকার জন্য লিখে? ইউরোপে। তাহলে অর্থের জন্য লিখতে গেলে কি হবে? লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে পড়বে। লোকরঞ্জন প্রবৃত্তি শব্দের অর্থ কি? সাধারণের, অর্থাৎ সাধারণ যে জনগণ রয়েছে তাদের মনোরঞ্জন বা সন্তোষ বিধান। তাহলে এগুলো যখন আমরা করতে যাব তখন কি হবে? রচনা বিকৃতি হবে এবং অনিষ্ট হয়ে পড়বে। তাহলে টাকার জন্য যে লিখা, অর্থাৎ তুমি লিখবা এবং সেটা ছাপাইলে বিক্রি হবে এবং তুমি অনেক টাকা পাবা, এই উদ্দেশ্যে যদি লিখো তাহলে তোমার এই লেখা খুব ভালো হবে না। তাহলে একটু লক্ষ্য করো এরপরে কি বলেছেন। যাহা অসত্য, ধর্মবিরুদ্ধ, নীতি নৈতিকতার বিরোধী, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না, সুতরাং তাহা একেবারেই পরিহার্য।
সত্য ও ধর্মবিরোধী ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। তাহলে একটু লক্ষ্য করো। যাহা সত্য, ধর্মবিরুদ্ধ অর্থাৎ নীতি নৈতিকতার বিরোধী এবং পরনিন্দা, পীড়ন এবং নিজের স্বার্থ সাধন যে রচনার উদ্দেশ্য, সেগুলো কখনো সমাজের জন্য হিতকর অর্থাৎ মঙ্গলকর হইতে পারে না। আর এজন্যই এটা একেবারে পরিহার্য। লেখক এটাকে একেবারে পরিত্যাগ করতে বলেছেন। এবং সাহিত্যের উদ্দেশ্যটা কি? সত্য এবং ধর্ম সাহিত্যের উদ্দেশ্য। অন্য উদ্দেশ্য অর্থাৎ সত্য সাহিত্য ভিন্ন অন্য কোনো উদ্দেশ্য, যেগুলো হচ্ছে অসত্য, ধর্মবিরুদ্ধ, তারপরে হচ্ছে পরনিন্দা, পরপীড়ন, স্বার্থ সাধন, এগুলো উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিন্তু কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিন্তু কিছুকাল পরে উহার সংশোধন করিবেন। তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য, নাটক, উপন্যাস দুই-এক বছর ফেলিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। যাহারা সাময়িক সাহিত্যে কার্যে ব্রতী তাহাদের পক্ষে রক্ষা এই নিয়ম রক্ষা করা ঘটিয়া ওঠে না। এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে কোন সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর? সাময়িক সাহিত্য। তিনি প্রথমে বলেছেন কি, একটা কিছু লিখলেন এবং সেটাই তাড়াতাড়ি ছাপানো যাবে না। কিছুকাল ফেলে রাখতে হবে। তাহলে বারবার দেখার ইচ্ছা হবে। দেখে যখন আমরা বারবার যখন দেখতে যাব তখন সেটার যে ভুল রয়েছে সেটা আমরা ধরতে পারবো এবং সংশোধন করে একটা সুন্দর সাহিত্য এবং নিখুঁত সাহিত্য রচনা করতে পারবো। যে বিষয়ে যাহার অধিকার নেই সে বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য। এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যে এই নিয়মটি রক্ষিত হয় না। তাহলে কি বলছে? যে যেটা তোমার অধিকার নেই অর্থাৎ যেটাতে তোমরা হচ্ছে লিখতে তুমি ধরো যে একজন স্বামী স্ত্রী কথা বলতেছে, এখানে তুমি যে যদি তাদের ভিতরে কথা বলো তাহলে কিন্তু এটা অনধিকার চর্চা হবে। ঠিক তেমনি এটা কিন্তু তোমার কর্তব্যের মধ্যে পড়ে না অর্থাৎ অকর্তব্য। এজন্য যেই বিষয়ে তোমাদের অধিকার নেই সেই বিষয়ে হস্তক্ষেপ করা অকর্তব্য অর্থাৎ ঠিক নয়। এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যে যেগুলো হচ্ছে আহ সময়ের পরিক্রমায় যারা লেখক আছে, যেমন হিরো আলমও কিন্তু তারপরে হচ্ছে এই যে কিছুদিন আগে কন্টেন্ট ক্রিয়েটর যেগুলো আছে তারাও কিন্তু লিখতেছে। তো এইসব সাহিত্যে এগুলো হচ্ছে নিয়ম রক্ষিত হয় না, ফলে সেগুলো প্রকৃত সাহিত্য নয়। বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। তাহলে কি চেষ্টা করা নিষেধ করেছেন? বিদ্যা প্রকাশের। বিদ্যা থাকলে তাহা আপনিই প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তির এবং রচনার পরিপাঠ্যের বিশেষ হানিজনক। এখনকার প্রবন্ধে ইংরেজি, সংস্কৃত, ফার্সি, জার্মান কোটেশন বড়ই দেখিতে পাই। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সেই ভাষা হইতে কদাচ উদ্ধৃত করিবেন না। তিনি বলেছেন, যদি বিদ্যা মানুষের থাকে তাহলে এটা জাহির করার প্রয়োজন হয় না। বিদ্যা যদি মানুষের লেখকের মনে যদি থাকে তা অটোমেটিক্যালি প্রকাশ পাবে। অযথা যখন প্রকাশ করতে যাবেন তখন লেখার মান থাকবে না। এবং বর্তমানে ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বা উদ্ধৃতি অন্যের লেখা যে উদ্ধৃতি সেগুলো ব্যবহার লক্ষ্য করা যায়। এগুলোকে লেখা নিষেধ করেছেন, উদ্ধৃতি করতে নিষেধ করেছেন। ৮ নাম্বার, অলংকার প্রয়োগ ভাষার মাধুর্য ও উৎকর্ষ বৃদ্ধি করে, এইসব গুণ যেটা হচ্ছে অলংকার, এইটার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টা করতে নিষেধ করেছেন। স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভাণ্ডারে এই সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনা আপনি আসিয়া পৌঁছাবে, ভাণ্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না। অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলংকার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদাচ আর কিছুই নাই। অর্থাৎ যেটা আপনি জানেন না, অলংকার প্রয়োগ করতে সঠিক মতো জানেন না, তাহলে চেষ্টা করেন না। আপনার যা আছে তা দিয়েই লিখুন। অনেক সময় অনেক লেখক কি করেন? অতিরিক্ত অলংকার প্রয়োগ করার চেষ্টা করেন। অলংকার, উপমা, উৎপ্রেক্ষা এগুলো প্রয়োগ করার চেষ্টা করেন, যার ফলে সাহিত্যের যে গুণ সেটা নষ্ট হয়।
যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে। এটি প্রাচীন বিধি। তাহলে প্রাচীন বিধি কোনটি? যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বোধ হইবে সেগুলো হচ্ছে কেটে দেওয়া। আমি সে কথা বলি না, অর্থাৎ লেখক সে কথা বলেন না। কিন্তু আমার পরামর্শ এই যে, যে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শুনাইবে, যদি ভালো না হইয়া থাকে, তবে দু-চারিবার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না, বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়া দিবে। অর্থাৎ ধরো তোমরা একটা কিছু লিখতেছো, লিখে সাথে সাথেই ছাপাইবা না। তোমরা কি করবা? এটা একবার দুইবার পড়বা। যখন পড়বা তখন এটার ভুল ধরতে পারবা। এছাড়াও আরেকটা বিষয় করতে পারো, সেটা হলো কি, এইটা তোমার বন্ধুদের সামনে বা পরিবারের কারোর সামনে পাঠ করা। তাহলে কি হবে? তুমি যখন পাঠ করবা তোমার ভুল যদি হয়ে থাকে তাহলে তোমার নিজেরই খারাপ লাগবে। তখন সেটা পরিহার করতে পারবা। সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা। এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার কি? সরলতা। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন, তিনি শ্রেষ্ঠ লেখক। কেননা লেখকের লেখার উদ্দেশ্য কি? পাঠককে বোঝানো। তাহলে তুমি যদি লিখে একটা কোনো কিছু লিখে পাঠককে বুঝাইতে পারো, তাহলেই তোমার এটা সার্থকতা। অযথা জটিল করার কোনো প্রয়োজন নেই। কারো অনুকরণ করিও না। অর্থাৎ কেউ একজন কিছু লিখতেছে সেইটাই তুমি হুবহু করবা, কপি করে পেস্ট করবা, সেটা করা যাবে না। অনুকরণে দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না। অমুক ইংরেজি বা সংস্কৃত বাংলার লেখক এইরূপ লিখিয়াছেন, আমিও এইরূপ লিখিব, এ কথা কদাপি মনে স্থান দিও না। অর্থাৎ একজন যে যেটা লিখেছে সেটাই যদি ফলো করো তাহলে তোমার তো কোনো কৃতিত্ব থাকলো না। কি করতে হবে? তোমার মেধার স্বাক্ষর রেখে তোমাকে রচনা লিখতে হবে। তাহলে তোমার লেখা সুন্দর হবে। যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। প্রমাণ সংযুক্ত করা সকল সময় প্রয়োজন হয় না, কিন্তু থাকা চাই। অর্থাৎ তোমার যেটা প্রমাণ নেই সেটা অ্যাড করতে যাও না। যদি থাকেও সবসময় আবার সেটা সংযুক্ত করতে যেও না। তোমার নিজের যে প্রমাণ আছে সেইটা তোমার নিজের কাছে ধারণ করে রাখো। বাংলার সাহিত্য বাংলার ভরসা। তাহলে বাংলার ভরসাটা কি? বাংলা সাহিত্য। এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আহ, এই নিয়মটি লেখ এই নিয়মগুলি বাংলার লেখকদিগের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকবে। অর্থাৎ যদি এই নিয়মগুলো ফলো করা হয় তাহলে অনেক সুন্দরভাবে উন্নতি হয়ে থাকবে। তো তাহলে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে আয়ত্তে রাখবা। আর যেগুলো হচ্ছে আহ বোল্ড করা আছে অন্য কালি দিয়ে, হলুদ কালি দিয়ে, সেগুলো একটু বেশি করে পড়বা এবং স্টার গুলো যেগুলো স্টার যেগুলো দেওয়া আছে সেগুলো একটু বেশি বেশি দেখে নিবা। এগুলো থেকে এমসিকিউ খুব কোশ্চিন আসে, সো একটু গুরুত্ব দিয়ে দেখে নিবা। আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করবা। আর তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও তাহলে অবশ্যই যে শেয়ারটা করেছো এটা স্ক্রিনশট দিয়ে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমরা শেয়ার করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।